কখন এলে কাবেরী? আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এটা ঠিক করনি। তোমার মা বাবা দাদা অনেক কষ্ট পাবে, তুমি ফিরে যাও। তোমার সাথে আমার বিয়ে না হয় না হবে, আমি শুধু চাই তুমি সব সময় ভালো থাকো। আমি তোমাকে হারাতে চাই না অভি। বাবা মা আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে। আমি তোমার কথা বলেছি, ওরা তোমাকে মেনে নেবে না কখনো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথেই সংসার করব। আমি সাধারণ প্রাইভেট স্কুল টিচার, সামান্য বেতন, এতে তুমি ভালো থাকতে পারবে না। অর্থের থেকে আমার কাছে পবিত্র ভালোবাসা অনেক দামি। ভেবে দেখো, সংসার একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। যদি চাকরি না পাই অনেক কষ্ট হবে আমাদের, তাই আরো ভাবো একটু, তারপর সিদ্ধান্ত নেবে। আমি সব ভেবেছি। অভাব কি সেটা তুমি জানো না? আমি প্রত্যেক মুহূর্তে অভাবের মুখোমুখি হই। জীবনযাত্রার লড়াইয়ে হেরে যাবে অর্থের কাছে। আমি জানি অভি, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। মা বাবার থেকে বড় কেউ না, তাদের কথা মানা উচিত। আমাদের বিয়ের দুদিন পর তাদের কথা মনে হবে, তাদের দেখতে পাবে না, যেতেও পারবে না, বুক ফেটে যাবে তোমার। আমি কয়েকদিন ধরে অনেক ভেবেছি, তোমার কথা সত্যি হলে আমি তোমার কাছেই ভালো থাকবো। ভবিষ্যতে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? বাঁচবো তোমার সাথে, মরবো তোমার সাথে। মুখে কত বড় বড় কথা বলতো, তার মেয়ে অমুক, তার মেয়ে অমুক, হ্যাঁ, আর এখন কি হলো? সুরত করে মেয়ে পালিয়েছে, হে হে। এ শুধু বড় লোক হলে হয় না, ছেলে মেয়েদের শাসন করে শিক্ষা দিতে হয়, হে হে। তোরা কি একটুও টের পেলি না এরকম একটা ঘটনা ঘটতে পারে? আরে জানতে পারলে তো ঘরে চাবি দিয়ে আটকে রাখতাম। এখনকার আইন আলাদা, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের জোর করে আটকে রাখা যায় না। তাহলে কি করা উচিত ছিল? স্নেহ ভালোবাসা দিয়ে বাস্তবটা বোঝানো উচিত ছিল। ছোটবেলা থেকে সামাজিক শিক্ষা ঠিক মতো করে দিতে পারিসনি। টাকা পয়সা খরচ করেছি, কিন্তু স্নেহ মায়া মমতা দিতে পারিসনি। মনে রাখিস, একটা মেয়ে সব সময় টাকা পয়সা লোভ করে না, স্নেহ ভালোবাসা পেয়ে তারা থাকতে চায়। সেটার অভাব দেখা দিলেই তারা বাবা মাকে ছাড়তে দ্বিধাবোধ করে না। ভুলটা এখানেই হয়েছে। আমাদের এখন কি করব সেটা বলো। তোরা কি জামাইকে মেনে নিতে পারবি? জাস্ট অসম্ভব। সমাজে মুখ দেখানো যাচ্ছে না, পাড়ার অশিক্ষিত লোকেরা যা নয় তাই বলছে। বউটি কি বলতে চাইছে? সুলেখা, সে ঘন ঘন জ্ঞান হারা হয়ে যাচ্ছে। এই সময় মাথা ঠান্ডা রাখা উচিত। দুমদাম করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কি করব ভেবে উঠতে পারছি না। মেয়েটা আমাদের সব মান সম্মান নষ্ট করে দিয়েছে। গ্রামের লোক সব হাসাহাসি করছে আমাদেরকে নিয়ে। তোমার আশকারাতে এসব হয়েছে, তুমি বুঝতে পারলে না? কোনো না কোনো একটা ছেলের সঙ্গে তার ভাব চলছে। হ্যাঁ, এখন তো তুমি আমাকেই দোষ দেবে। একবার যদি ছেলেটাকে সামনে পাই তাহলে ছাল চামড়া আমি তুলে দেব। আমার মেয়েটাকে পটিয়ে পাঠিয়ে নিয়ে চলে গেছে ভালোবাসা লোভ দেখিয়ে। বাবা, আমি কিন্তু ছেলেটিকে ছাড়বো না। ও আমার বোনের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। সব আমারই দোষ। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। ওকে আমি গুলি করে মারবো। আমার মাথায় রক্ত টকবক করে ফুটছে। কাবেরী এরকম মেয়ে নয়। আমাদের টাকা পয়সা দেখে ফুসলিয়ে বিয়ে করেছে। আমি এসব ছেলেদেরকে চিনি। মা, কাবেরী এরকম একটা কাজ করতে গেল কেন বলো তো? দেখ দিদি, বোন বুঝলো না যে সে কোন বাড়ির মেয়ে আর কোন বাড়ির ছেলের সাথে মেলামেশা করেছে। এখন মাথা গরম করো না। ঠান্ডা মাথায় সবকিছু ভেবে দেখো কি করা যায়। কি করে ছেলেটি? কি আর করবে, ওই টিউশনি পড়ায় শুনেছি। চারিদিকে ছিছি করছে লোকজন। আমার মনে হয় বোনকে ডেকে কথা বলা উচিত।
আর না হয় সবকিছু মেনে নিয়ে তার জন্য একটা ঘরবাড়ি করে দিয়ে সবকিছু ফিট করে দেওয়া উচিত। এবার তোমরা দেখো কি করবে, এটা আমার মতামত। আচ্ছা কাকিমা, আপনাদের এখানে টিউশন পড়ায় একটা ছেলে নতুন বিয়ে করেছে, তার বাড়িটা কোথায় বলতে পারবেন? ও, তুমি অভির কথা বলছো? ওর বাড়ি তো আরেকটু এগিয়ে, ডান দিকে। আচ্ছা কাকিমা, ধন্যবাদ, আসি। কি রে দিদি, তুই? আমি এখানে আছি সেটা তুই কি করে জানলি? আয় দিদি, বস এখানে। তোর বর কোথায়? ও পড়াতে গেছে, চলে আসবে একটু পরে। কি দেখছিস? আমাদের কুঁড়ে ঘর, হয়তো তোর ভালো লাগবে না। বোন, তুই এরকমটা কেন করলি বলতো? মা, বাবা, দাদা খুব রেগে আছে, তাই না? মা অসুস্থ হয়ে গেছে, বাবা ফেড আপ হয়ে গেছে, আর ভাই খুব রেগে আছে। আমি লুকিয়ে তোর সাথে দেখা করতে এসেছি। মা হয়তো কোনোদিন মেনে নেবে না। অভি, আমার বড়দি। থাক থাক, প্রণাম করতে হবে না। বুঝতেই পারছো অভি, আমাদের বাড়িতে এখন কি অবস্থা চলছে। সেটাই স্বাভাবিক দিদি। আমি তোমাদের মেনে নিলেও বাবা কি করবে আমি জানি না। অভি, তোমাকে বলবো, আমার বোনটি খুব আদরে, ও যেন কখনো কোনো দিনই কষ্ট না পায়। দিদি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বিশ্বাস করলাম। আমি চলি, বেশিক্ষণ থাকা যাবে না। দিদি, আবার আসিস। তোরা সাবধানে থাকিস। কেউ আছেন? অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ কি আছেন? আপনি ঠিক হয়ে যাবেন। আরে কেউ আছেন কি? ডাক্তারবাবু, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তারবাবু। আপনি আসুন, পেশেন্টকে ভর্তি করাতে হবে। পেশেন্টের নাম বলুন। আমি তো জানি না। আমি রাত্রে টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি দুজন ছেলে রাস্তায় পড়ে আছে। একজন ছেলে সে মারা গেছে, আর যাকে নিয়ে এসেছি ছটফট করছিল, মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। অনেকজনকে ডাকাডাকি করলাম, কিন্তু কেউ আসেনি, তাই অনেক কষ্ট করে কোলে তুলে নিয়ে এখানে এসেছি। বুঝলাম। আপনার নাম বলুন। আমার নাম অভি সামন্ত। অ্যাক্সিডেন্ট রোগীর বাড়ির লোক কে আছেন? রক্ত লাগবে, বি পজিটিভ। দ্রুত রক্তের ব্যবস্থা করুন, পেশেন্টের অবস্থা খুব খারাপ। এখন রক্ত কোথায় পাওয়া যাবে? ব্লাড ব্যাংকে যান, বি পজিটিভ রক্ত লাগবে, এখনই লাগবে, দ্রুত ব্যবস্থা করুন, না হলে পেশেন্টকে কিন্তু বাঁচানো যাবে না। কি গ্রুপ বললেন? বি পজিটিভ। ম্যাডাম, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি রক্ত দিলে হবে? আপনি তো মহান ব্যক্তি, চেনেন না জানেন না, অথচ তাকে নিয়ে এলেন, তাকে বাঁচানোর জন্য নিজের রক্ত দিচ্ছেন। একই দেশের নাগরিক হয়ে মানুষের পাশে মানুষের যতটা সম্ভব থাকবার প্রয়োজন, সেই মানসিকতায় আমি রক্ত দিতে ইচ্ছুক আছি। তাহলে আপনি আসুন আমার সঙ্গে। ছেলেটা এখনো আসেনি, রাত্রির 11টা বেজে গেল। আমি শুনেছি ভাই কিন্তু খুব আজে বাজে ছেলের সাথে এখন মেলামেশা করে। ভাই এখন অনেকটাই ছোট,
কেন যে ওকে বাইক কিনে দিয়েছো? তোমাদের টাকা আছে বলে যা খুশি তাই করছো। আমি অনেক বারণ করেছিলাম, এমন জেদ ধরলো, ওর বাবা বাধ্য হয়ে ওকে কিনে দিয়েছে। একটা জিনিস ভেবে দেখো তো মা, আমরা যদি কোনো বিষয় ধরি আমাদের সেই কথাটা তোমরা রাখো না, কারণ আমরা মেয়ে আর ভাই তো ছেলে, তাই ওর কথাটা বেশি রাখতে হয়। এসব কথা এখন বলে কি হবে? ভাইটা কোথায় গেছে বলতো? কি করে জানবো বলো তো মা? হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, নয়তো কি আর করবে, ক্লাবে আছে। কিন্তু প্রতিদিন তো রাত্রি ৯টা ৯:৩০ মধ্যেই বাড়ি ফিরে আসে। আজ ১১টা বেজে গেল। তাহলে বন্ধুদের সঙ্গে ক্লাবে ফিস্ট করছে। সেই 10টা থেকে ফোন করছি, তোর ভাইয়ের ফোনটা সুইচ অফ বলছে। আমিও ফোন করেছিলাম, এসএমএসও করলাম, ওর ফোন সুইচ অফ। কেউ বাড়িতে আছেন? দিদি, বাড়িতে আছেন কেউ? হ্যাঁ বলুন। বলছি দেবাশিস বাড়ি ফিরেছে? আমার ছেলে দেবাশিসের বন্ধু। আমার ছেলে বলছিল দেবাশিসের সঙ্গে কোথাও একটা বেরোবে, এখনো বাড়ি ফেরেনি। না কাকিমা, ভাই এখনো ফেরেনি। কি হয়েছে? কি হয়েছে তোমার? গায়ে এত রক্ত কেন? তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি কাবেরী। তোমার জন্য খুব চিন্তা হয়। কি হয়েছে আমায় বলো। পড়িয়ে বাড়ি ফেরবার পথে দেখি দুজন ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তারপর? একজন স্পটই মারা গেছে, ইস। আর একজন ছটফট করছিল, প্রাণ আছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম, সেখানে তার রক্ত লাগবে, আমি রক্ত দিলাম। কোথাকার ছেলে, খবর পেয়েছো? না না, পুলিশ এসেছে ভোরে, খোঁজ খবর নিচ্ছে। তুমি স্নান করে ফ্রেশ হও, আমি তোমার জন্য চা বানাই। আমার ছেলে কোথায়? ও কেমন আছে? কোথায় আমার ছেলে? আপনার ছেলে এখন ভালো আছে, মৃত্যুর হাত থেকে বাঁচা গেছে, তবে একটা ছেলে গভীর রাতে না নিয়ে এলে আপনার ছেলেকে বাঁচানো যেত না। সেই ছেলেটি কোথায়? তাকে আমি 2 লাখ টাকা পুরস্কার দেব। তাকে আর কোথায় পাবেন? তার ঠিকানা জানি না। তাকে 2 লাখ দিন আর 10 লাখ দিন, নিজের ছেলেকে শিক্ষা দিন। এভাবে ড্রিঙ্ক করে বাইক চালালে একদিন না একদিন আপনার ছেলেকে হারাতে হবে। আমরা ভাইকে দেখতে পারি? হ্যাঁ, 5 নম্বর কেবিনে আছে। কান্নাকাটি করবেন না প্লিজ। কথা বল বাবা, কেন এরকম করে বাইক চালিয়েছিলিস? কথা বল। ভাই, 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 কেমন লাগছে এখন? খুব কষ্ট হচ্ছে রে দিদি। কোনোদিন যদি বাইক চালিয়েছিস, সেদিন দেখবি তোকে মেরে ঘরে পুরে রাখবো। বাবা, ও বাবা, কি হচ্ছে এগুলো? কবে বাড়ি নিয়ে যেতে পারবো ছেলেটাকে? 3-4 দিন পর রিলিজ করে দেব। আপনারা এবার বেরিয়ে যান, আর থাকা যাবে না। ও আপনি? বসুন বসুন। না, বসবো না, পড়াতে গিয়েছিলাম। ফেরবার পথে ভাবলাম ছেলেটি কেমন আছে, তাই দেখতে এলাম। ছেলেটি ভালো আছে, ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা গতকাল এসেছিল, আজকে ছেড়ে দেওয়া হবে। ও, তাহলে খুব ভালো হয়েছে। ভালো আছে যখন, তাহলে আমি খুব মানসিক দিক থেকে খুশি হয়েছি। আমি আসি, হ্যাঁ। দিদি, তুমি এখানে? আরে, আমার ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে,
এই হাসপাতালেই ভর্তি আছে। আমরা ওকে আজ বাড়ি নিয়ে যাব। কিন্তু তুমি এখানে? না মানে ওই একটু দরকারে এসেছিলাম। বোন কেমন আছে? কাবেরী খুব ভালো আছে। দিদি চিন্তা করো না, আমি আছি। মহুয়া, এই ছেলেটিকে? কেউ না, এমনি বাবা, পরিচিত। তুমি একটু আগে কাবেরীর কথা কি জন্য জিজ্ঞাসা করছিলে? কই না তো। তুমি কি শুনতে কি শুনে ফেলেছো? আমি ঠিক শুনেছি, সত্যি করে বল ছেলেটিকে। ও, তুই সেই জানোয়ারটা? তুই আমার ছোট মেয়ের জীবনটা শেষ করে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। এখন ছেড়ে দাও বাবা। ছেড়ে দেব এই জানোয়ারটাকে? আপনি এভাবে ছেলেটিকে মারছেন কেন? ও কি অন্যায় করেছে? আপনি জানেন না ও আমার কত বড় ক্ষতি করে দিয়েছে। আমার ছোট মেয়েকে ফুসলিয়ে পটিয়ে বিয়ে করেছে। ও, এবার বুঝলাম। আপনার শতগুণে ভাগ্য ভালো যে এরকম একটা জামাই পেয়েছেন। জানেন উনি কি করেছেন? ওই জানোয়ারটা কি করেছে সেটা আমার জানবার দরকার নেই। ও যে আমার খুব বড় ক্ষতি করে দিয়েছে। আপনার ক্ষতি করেছে? আরে, আপনার জামাই আপনার ছেলের জীবনটা বাঁচিয়েছে তার নিজের রক্ত দিয়ে। মানে? এই ছেলেটি সেদিন গভীর রাত্রে আপনার ছেলেকে কোলে নিয়ে এখানে আসে, রক্তের প্রয়োজন হয়। পরে আপনার জামাই নিজের রক্ত দিয়ে আপনার ছেলেকে প্রাণে বাঁচিয়েছে। মারুন, মারুন আরো 2 ঘা গালে, জুতো দিয়ে মারুন, তাহলে ওই রক্ত দেওয়ার দামটা পূরণ হবে। বাবা, বাবা, এটা তুমি ঠিক করলে না। ও জামাই হোক আর যেই হোক, এভাবে তোমার সিন ক্রিয়েট করাটা ঠিক হয়নি। চলো, ভাইকে নিয়ে বাড়ি যেতে হবে। বাড়িতে কেউ আছেন? চিঠি আছে। কাকে চাই? এটা কি অভি সামন্তর বাড়ি? হ্যাঁ, একটা চিঠি আছে। আমি অভির স্ত্রী। ও বাড়িতে নেই, পড়াতে গেছে। তাহলে উনি এলে চিঠিটা দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। অভি, তোমার একটা কোম্পানিতে চাকরি হয়েছে। অভি, তোমার চাকরি হয়ে গেছে। আর আমার কোনো চিন্তা নেই। বাবা মা নিশ্চয়ই এবার আমাদের মেনে নেবে। কাবেরী, কাবেরী। তোমার চাকরি হয়ে গেছে অভি। তুমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলে, ইন্টারভিউ দিয়েছিলে, এই যে, এই যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। একটু আগে পিয়ন দিয়ে গেছে। কি বলছো তুমি? পরশুদিন তোমাকে জয়েন করতে হবে। ব্যাস, আর কোনো চিন্তা নেই। আমার নিশ্চয়ই ঢাকাতে পোস্টিং হয়েছে। ওখানে গিয়ে একটা বাসা ভাড়া নিয়ে নেব। ও অভি, ও অভি, মা আর দিদি আসছে। কেমন আছিস মা? আমি খুব ভালো আছি মা। তোমরা কেমন আছো বলো? অভি, ইনি আমার মা। তোদেরকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। বাবা খুব অসুস্থ। বারবার অভির কথা বলছে। বারবার বলছে অভির পায়ে ধরে ক্ষমা চাইবে। কেন? কি হয়েছে বাবার? তুই কি জানিস ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অভি নিজের রক্ত দিয়ে ভাইকে বাঁচিয়েছে। তাহলে তুমি সেদিন ভাইকে রক্ত দিয়েছিলে? কই, আমাকে বলনি তো। তোমার দাদা ছিল, আমি জানতাম না তো। কথা না বাড়িয়ে তোরা চল। বাবা অভিকে হাসপাতালে সেদিন খুব মেরেছিল, কিন্তু বাবা যখন জানতে পারে অভির জন্য ভাই বেঁচেছে, বাবা তখন খুব অনুতপ্ত হয়। সেজন্যই বাবা অসুস্থ হয়ে গেছে। বারবার করে বলছে আমি কি করলাম, ছেলেটাকে এভাবে মারলাম। তাই মা তোকে ডাকতে এসেছে। চল তোরা। হ্যাঁ বাবা, তোমরা চলো। আমরা এখন কি করে যাব? অভির যে চাকরি হয়েছে, কালকেই বেরোতে হবে। কালকের কথা কালকে হবে, এখন তো চল।
এটা কি করছেন আপনি? আবার অনেক অন্যায় হয়ে গেছে বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বাবা, আমি জানি আপনার মাথা ঠিক ছিল না। একদিকে কাবেরীকে এই অবস্থায় বিয়ে করেছি, আবার দাদা অ্যাক্সিডেন্ট করেছে। মা বাবার মাথার অবস্থা এই সময় ঠিক থাকে না, আমি কিছু মনে করিনি। তুমি সত্যি খুব ভালো ছেলে অভি, তোমাকে চিনতে ভুল করেছিলাম। বাবা জানো, অভির চাকরি হয়েছে, ঢাকাতে পোস্টিং, পরশুদিন জয়েন করতে হবে। সেই জন্য আমরা চলে যাচ্ছি। ও ছুটি নিয়ে এলে আবার পরে আসবো। তোরা চলে গেলে খুব কষ্ট পাবো। আজকের দিনটা এখানে থেকে যা। আমার মারুতিতে করে আমার ড্রাইভার অভিকে কর্মস্থলে পৌঁছে দেবে, তাই তোমাদের এত চিন্তা করতে হবে না। মা, তোমার ছোট জামাইকে নিয়ে খুশি হয়েছো তো? আমার আর কোনো চিন্তা নেই। আমার দু জামাই খুব ভালো হয়েছে, শুধু ছেলেটাকে একটু মানুষ করতে হবে। দাদার দায়িত্বটা আমাকে নিতে হবে, ওকে একদম বাইকের চাবি দেবে না। কাবেরী, কেমন আছিস? আই এম সরি অভি, আই এম সরি। আরে দাদা, এরকম করে বলছো কেন? আমি তো তোমারও আরেক ভাই। আমার শরীরে তোমার রক্ত বইছে, আজ থেকে আমি তোমার মতো করে হতে চাই। তাহলে দুটো কথা দিতে হবে সকলের সামনে। নাম্বার 1, বাইক চালাবে 40 থেকে 50 কিলোমিটার বেগে। নাম্বার 2, মা বাবাকে কথা দাও আজ থেকে তুমি ড্রিঙ্ক করবে না, চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবে। ভাই খুব পড়াশোনায় ভালো, চেষ্টা করছে না। আমি দাদার জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করব, একটা না একটা কোথাও চাকরি হয়ে যাবে। এই না হলো ছেলে। সুলেখা, তুমি, মহুয়া, কাবেরী, তোমরা তিনজনে মিলে জমিয়ে রান্না করো, আর আমি, দেবাশিস আর অভি এই তিনজনে মিলে ক্যারাম খেলবো। 4 জন লাগবে বাবা, তাই আমি তোমাদের সাথে খেলবো। আমি আর দাদা, তুমি আর অভি। বাজিটা কিসের? কেন, মটন? যারা হারবে তারা খাবে, আর যারা জিতবে তারা মটন দেবে।